গুড ইভিনিং ফ্রেন্ডস। অফিস থেকে এসেই তোমাদের সঙ্গে এক কাপ, যা ঠান্ডা পড়েছে না, এক কাপ কফি নিয়ে তোমাদের সঙ্গে বসলাম। আসলে আমি 2-3 দিন কোনো আপলোড করতে পারিনি। আমি একটু ব্যস্ত ছিলাম, একটু শহরের বাইরে ছিলাম। আর যেখানে আমি ছিলাম সেখানে কোনো নেটওয়ার্ক ছিল না, মানে ফোনও করতে পারছিলাম না, কোনো ইন্টারনেট কানেকশনসে ছিল না। কলকাতা থেকে 3-4 ঘন্টা দূরে, কিন্তু এরকমও হয় যে এখনও এত বলে সবাই জিও কানেকশনস খুব ভালো, কোনো কানেকশনসই সেখানে চলছিল না। তার জন্য ইচ্ছে থাকা সত্ত্বেও আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারিনি। তোমরা সবাই কেমন আছো? বেশ ঠান্ডা কিন্তু জাঁকিয়ে পড়েছে, বোঝা যাচ্ছে সংক্রান্তি এসে গেছে। আমি তো অফিস ছিল মর্নিং শিফট, অফিস করে বাড়ি এসেই একটা বড় কাপে কফি বানিয়ে বসে পড়লাম। লাইফগুলো কিন্তু এখন অনেক ইজি হয়ে গেছে, তাই না বলো? আর মাইক্রোওভেন একটা জলে কাপ নিয়ে ঢুকিয়ে দাও, গরম হয়ে যাবে, জাস্ট কফি মিক্স করো, খেয়ে নাও। আর শীতকালে কফি ছাড়া তো ভাবাই যায় না। যেটা হচ্ছে দেখো, মানে এই যে আমি বাড়ি ছেড়ে যখনই কোথাও যাই না, আমার তো প্রচণ্ড একটা মন খারাপ নিয়ে যায়। বাচ্চাদের ছেড়ে যেতে হয়, তারপর ওখানে গিয়ে বাচ্চাদের দেখতে পাচ্ছি না ক্যামেরাতে, আরও একটা ভীষণ কষ্ট হচ্ছে, ফোনে কথা বলতে পারছি না। কীরকম মানে একটা সব কিছু কেমন একটা পিছু টান না, মানে কিছুতেই কিন্তু তুমি একা বাঁচতে পারবে না অ্যাকচুয়ালি। তুমি যতই বলো যে আমি যখন ঠিক করলাম যে আমি একা থাকবো, সত্যি কি আমি একা থাকতে পেরেছি? বিয়ে হয়তো করিনি আর 2বার, বাট বাবার সঙ্গে, বাবার বন্ধুদের সাথে, আমার ফ্যামিলির সাথে, দিদিদের সাথে, আমার এত বড় বন্ধুর ফ্যামিলি তাদের সাথে, এখন আমার 2টো বাচ্চা হইচই চুলবুল ওদের সাথে, মানে আমাদের সব সময় না একটা আমরা সম্পর্কের মধ্যেই জড়িয়ে পড়ি। তাই কারণে যখন যখন এখনকার বাচ্চারা বলে বিয়ে করব না, লিভ ইনও করবো না, একা থাকবো, কেন আমাদের ফ্রিডমে হাত দেবে, এটা আমার শুনলে বেশ ভয়ই লাগে। যদি পরিবারই না হয় তাহলে তো আমাদের বংশবৃদ্ধি হবে কী করে, আমাদের জেনারেশনস তৈরি হবে কী করে? এত সব ধ্বংস হয়ে যাবে। আমি জানি না কেন এটা এখনকার বাচ্চাদের, এটা বিয়ে হওয়ার পর দেরিতে বিয়ে করছে, তারপরে দেরিতে সবাই বাচ্চা নিচ্ছে, তারপরে কমপ্লিকেশনস প্রচুর থাকছে, মানে হসপিটালে তো রেগুলার দেখি আমি এটা। কিন্তু কত সুন্দর একটা আমাদের বিবাহিত জীবন, তারপরে সন্তান আসবে, তাকে নিয়ে কত স্বপ্ন, তারপর তার বিয়ে দেওয়া হবে, তারপর তার সন্তান আসবে, মানে এই যে কত রকমের শেডস অফ লাইফ, এগুলো কত সুন্দর না? তাছাড়া তুমি একা একা তুমি কী করবে? যখন চুলবুলকে আবার মিটিং করালাম, প্রথমে তো করাবো না, তারপরে করালাম যখন, অনেক বাচ্চা হয়েছিল, 7টা ছেলে 1টা মেয়ে। তো আমি তো নেবই, এদিকে আমি জানি না আমি কী করে তখন ম্যানেজ করব। এইবার বাচ্চাগুলোকে যখন দেখতে গেছি সেই মেয়ের বাড়িতে, চুলবুলের বউয়ের বাড়িতে, রে বাপরে, তাদের চোখ ফোটেনি, এর ঘাড়ে ও উল্টে পড়ছে, ওর ঘাড়ে সে উল্টে পড়ছে। ওর বাড়িতে একটা ছোটো বাচ্চা ছিল, সে বাচ্চাগুলোকে এখান থেকে ওখান থেকে আবার টেনে টেনে নিয়ে আসছে। তো আমাকে বলে আপনি একটা বাচ্চা পাবেন, কোনটাকে নেবেন ঠিক করুন। এই দেখো আমার বাচ্চা, এই যে হইচই, কাকে নেবেন ঠিক করুন। আমার তো সবাইকে নিতে ইচ্ছে করছে, আমার চুলবুল তার বাচ্চাদের আমি এবার ছেড়ে কী করে আসবো এটাই মনে হচ্ছিল, কিন্তু সে তো দেবে না, ওটাই তো কন্ডিশন, একটা বাচ্চা, কারণ ওরা এই বাচ্চাগুলোকে বিক্রি করবে। কি কষ্টকর না, বাচ্চাদের আবার বিক্রি করবে শুনলেই কেমন একটা লাগে। যারা বাড়িতে মুরগি পোষে তারা মুরগি কাটবে বা কেউ বিক্রি করবে, এগুলো শুনলেই একটা কীরকম আমাদের একটা হতে থাকে। সেটাই বলছি যে এখন আমার মনে হয় হইচইয়ের, কিন্তু ছোটো বাচ্চা ঘরে আরে রাখা, প্রচুর জিনিসপত্র তোমার নষ্ট, আমার সোফা টোফা তো শেষ করে দিয়েছে। তো ওদের ও তো থাকবে, ওদের তো করবেই, ছোটো বাচ্চা, আমাদের বাচ্চারা যেমন দাঁত উঠলে করে, ওরাও সেরকমই করবে অ্যাকচুয়ালি। তো সেই কারণে
বিয়ে করবো না এটা কোনো সলিউশন না। অ্যাকচুয়ালি আমার মনে হয় দায়িত্ব নিতে ভয় পায়। মনে করে নিজেদের টাকা পয়সা নিজেরা নিজেদের মতন করে রোজগার করবো, আমাদের লাইফের থেকে একটা পোর্শন আবার তাকে দিয়ে তার পেছনে খরচা করতে হবে, দায়িত্ব নিতে হবে, এই বাচ্চাদের স্কুলে পাঠাও বা বিয়ে করলে তার বউয়ের প্রতি দায়িত্ব, হয়তো এইগুলোর জন্যে। আর মেয়েদের ক্ষেত্রেও তাই ভাবে, বাবা শ্বশুরবাড়ি থেকে ঘর করো, সেগুলোই হয়তো হবে। কিন্তু এটা ভয়ঙ্কর একটা সিচুয়েশন, এটা একদমই ঠিক নয়, একদমই না। এই লাইফও কিছুদিন বাদে বোর হয়ে যাবে, একদমই বোর হয়ে যাবে। তখন কিন্তু খুব কষ্ট, তখনই ডিপ্রেশন শুরু হয়ে যায়। সেখানে বিয়ে করতে হবে, দায়িত্ব নিতে হবে, সন্তান নিলে বড় করতে হবে, সবটাই করতে হবে। এটা তো বিউটিফুল জার্নি লাইফটা। তো সেই জন্য না আমার বেশ ভয় লাগে শুনলে। সবাই বলে বিয়ে করবো না, রিক বলে বিয়ে করবো না। আমার বন্ধুদের অনেক বাচ্চাদের শুনি, বা বন্ধুদের ওর বিয়ে না হলে না হবে। মানে সত্যি কথা, আমরা একটা বিয়েটাকে নিয়ে একটা ভীষণ ভয়ের জায়গায় চলে গেছি। এখন চারপাশে এত কিছু ঘটনা, আমরা সবাই জানি বেঙ্গালুরুর এই ছেলেটির ঘটনাটা কত ভয়ঙ্কর। সবাই বলছে মেয়েদের দিকে আইনটাকে মেয়েরা অনেক ইউজ করছে, মিসইউজ করছে, এসব বলছে। ছেলের মাদের এরকম বক্তব্য হবে, মেয়ের মাদের আরেক রকম বক্তব্য হবে। কিন্তু একটা খুব সত্যি কথাই, মেয়েরা বহুদিন থেকে বঞ্চিত হয়ে এসেছে। তার জন্য সরকার তাদের একটা কিছু প্রোটেক্ট করার জন্য আইন করা হলো। এবার সেটাকে এখন মেয়েরা অনেক বুদ্ধিমতী হয়ে গেছে, তারা পড়াশোনা জানছে, আগের মতো মেয়েদের তো নেই। এখন মেয়েরা রোজগার করছে, এবার তারা সেটাকে মিসইউজ করার চেষ্টা করছে। বাট এটা সত্যি এইটাকে মেনে নেওয়ার মতন নয়। দেখো, আমি আর যে সেপারেশনস হয়েছে, আমি কিন্তু না একটা অ্যালুমিনি চেয়েছি, না ওদের কাছ থেকে আমার জিনিসপত্র কখনো চেয়েছি, না আমার ওদের কাছে, বরং উল্টোটাই হয়েছে বলা যেতে পারে। তো সেটাই বলছি, যাকে ভালোবাসবো, ভালোবেসে বিয়ে করি, তাকে আমি জেলে পুরবো, 498 করবো, তাকে হ্যাকেল করবো, এটা আমি পারিনি। বাট অনেকেই পারে, বাট আমি পারিনি, বা আমার ফ্যামিলিও আমার এগেনস্টে কখনো গিয়ে এগুলো করার চেষ্টা করেনি। আমার মনে হয়েছে ঠিক আছে, ফিরে আসবে। যেদিনকে বুঝলাম ফিরে আসবে না, সেদিন বললাম ঠিক আছে, এটাইকেই চলো অ্যাকসেপ্ট করে নাও। কোর্ট কাছারিতে গিয়ে আমি যাকে ভালোবেসেছি তাকে পোস্টমর্টেম করে কী লাভ, আমার এটা মনে হয়েছিল। আমাকেও তখন অনেকে বলেছিল এটা ভুল করছো, শাস্তি দেওয়া দরকার। একটা পরিণত পুরুষকে বা পরিণত মানুষকে শাস্তি দিয়ে কি তার মানসিকতা চেঞ্জ করানো যায়? আর আমি ওকে কিম শাস্তি দিয়ে কোর্ট কাচারি করানো পরেও আমার সঙ্গে সংসার করতো, বা ও আমার সঙ্গে, এই মানুষটা আমার সঙ্গে থাকতে পারতো, বা তার বাড়ির লোকেরা? আমার মনে হয়েছিল সম্ভব না, পারতাম না, বা ও পারতো না, সেই কারণে আরও করিনি। কিন্তু এই ছোটো ছোটো আইনগুলোকে যে আমরা এভাবে মিসইউজ করছি, এটাও তো ঠিক না। মেয়েরাদের বিয়ের পরে বাপের বাড়ি ছেড়ে যেতে হবে, শ্বশুরবাড়িতে গিয়ে অনেক কম্প্রোমাইজ করতে হবে, বা কাজ করতে হবে, নিজের সংসারকে নিজেকে সামলাতে হবে, চাকরি বাকরি করার পরও। এগুলো তো মেয়েরা হওয়ার পর থেকেই মারা মোটামুটি আমাদের বলতে শেখায়। আর এটাও ঠিক না যে মানে আমরাই একমাত্র সবসময় ঠিক করছি, শ্বশুরবাড়িতে শাশুড়িরা সব ভুল বলছে বা কিছু। জানো, সংসার থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু। এরকমও যেমন নয় তুমি তোমার সেলফ রেসপেক্টকে সমস্ত কিছু নষ্ট করে তুমি সব কিছু কম্প্রোমাইজ করবে, সেটাও যেমন নয়। নিশ্চয়ই তোমার সেলফ রেসপেক্ট, তোমার ফ্যামিলিকে রেসপেক্ট করতে হবে, এগুলো তো নিশ্চয়ই কথা। তাই বলে একটা কিছু সামান্য কিছু হলেও আমি সংসার ছেড়ে চলে এলাম, বাচ্চাকে ছেড়ে চলে এলাম, এটাও তো ঠিক কথা নয় না। এই যে বিয়ে করবো না, একা থাকবো, নিজেরা একা একা থাকবো, কেন আমি অন্যের কথা শুনতে যাই, বা আমার কথাই শুনি না, আমি কেন অন্যের কথা শুন? এই অ্যাটিটিউডটা হয়তো ঠিক নয়। এই অ্যাটিটিউডটা থাকলেও না সংসার একদম শেষ হয়ে যায়।
সেটা তুমি বাবা মার সঙ্গেও পারবে না। বাবা মার সাথেও যদি থাকো বা কোনো বন্ধুর সাথে যদি পিজিতে থাকো, সেখানেও তোমাকে কম্প্রোমাইজ করতে হবে। যে কোনো জায়গাতেই কম্প্রোমাইজ, অ্যাডজাস্টমেন্ট, স্যাক্রিফাইস এগুলো তো করতেই হবে। বাসে উঠে সিট নিয়েও আমরা কত অ্যাডজাস্ট করে বসি, অটোতেও বসি, তো সংসারেও তো করতে হবে, তাই না? মেয়েরা যখন অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয়, আজকাল আমরা সবাই খুব খুব কমে গেছে আমাদের ধৈর্য। সেখান থেকেই প্রবলেম স্টার্টস। ধৈর্য কমে গেছে, এক্সপেকটেশনস বেড়ে গেছে। সবাই ভাবছে আমাদের ম্যানেজার হতে হবে, সবাই ভাবছে আমাদের সিইও হতে হবে, সবাই ভাবছে আমাদের সিএফও হতে পারবে। আমরা সব জানি, আমাদের যারা সিনিয়র আছে তারা কেউ কিছু জানে না। সেই সংসারে কি বা অফিসে সব জায়গায়, আর আই এম দ্য বেস্ট, আমি কেন কম্প্রোমাইজ করব, কেন অ্যাডজাস্ট করব? এই অ্যাটিটিউড আমাদের শেষ করে দিচ্ছে। মেয়েদের তো আমরা সবসময় জানি একটু সাবমিসিভ হতেই হয়। নিশ্চয়ই তুমি বলবে তোমার কি চাই, নিশ্চয়ই তুমি লড়বে, সব করবে। সংসার ভেঙে দেওয়াটা নট আ সলিউশন, দ্যাট আলটিমেট। তারপর সেই লোকটার ফ্যামিলিকে তুমি এরকমভাবে ভোগাচ্ছ কত রকমের। আমি আমার অনেক ফ্রেন্ডস আর ফ্যামিলিকে দেখছি রিউইন করে দিচ্ছে। 1-2 বছর বাদে বাদে ডিভোর্স হয়ে যাচ্ছে, সেপারেশনস। ওকে কাদাচ হচ্ছে, ওকে কাদাচ হচ্ছে, তো ফ্যামিলিগুলো শেষ হয়ে যায়। প্লিজ, আমার আবেদন, আমি সবসময় আমার যারা ছোটো তাদের বলি, সংসার বিউটিফুল, একদম টিল চেষ্টা করে যেতে হবে। আমার সংসার টেকেনি বা আমরা আলাদা হয়ে যাওয়ার পরেও আমি বলছি, আমি যে 5 বছর সংসার করেছিলাম, যেমন করে সংসার করি, যাই বলেছি আমি তাই করার চেষ্টা করেছি, তাও আমি বলছি অনেক কষ্ট করেছি, অনেক অশান্তি হয়েছে, অনেক কষ্ট আমি পেয়েছি, অনেক কষ্ট আমাকে দেওয়া হয়েছে, অনেক কম্প্রোমাইজ করেছি। তারপরেও বলবো আমার সংসার ছিল, আমি কিন্তু এনজয় করতাম সবার জন্য রান্না করতে, কখন বর আসবে তার জন্য খাবার অর্ডার ওয়েট করতে, তার সঙ্গে একসঙ্গে খাবো, নিজে আলমারি গুছোচ্ছি, এটা করছি, নিজে শাশুড়ি শ্বশুরের জন্য রান্না করছি, যা বাবা মার জন্য কখনো করিনি। আমার খারাপ লাগতো না, কিন্তু আমার ভালোই লাগতো। তোমরা ভাবছো হঠাৎ কি হলো 2-3 বাদে এইসব কেন বলছে? এই কারণেই বলছি, সবাইকে একটু ধৈর্য দিয়ে ভেবে চিন্তে ডিসিশন নিতে। নিজের জীবনটাকে কেউ শেষ করে দিও না, এত সুন্দর একটা জীবন। কারোর জন্য মরে গিয়ে তুমি তো হেরে গেলে, তুমি কেন মরে যাবে? ফ্রাস্ট্রেটেড হলেও সব কিছুর একটা রাস্তা আছে, নিশ্চয়ই তুমি পাবে। আমাদের অনেক সময় এরকম মনে হয় রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, নিজেকে শেষ করে দিই, নিজেকে রিজেক্টেড লাগছে। বাট প্লিজ প্লিজ ভগবানকে বিশ্বাস করো, সে তোমায় রাস্তা দেখাবে। আমাকে তো প্রতি মুহূর্তে দেখিয়েছে, প্রত্যেকটা মুহূর্তে ভগবান রাস্তা দেখিয়েছে, তোমাদেরও দেখাবে। একটু ধৈর্য, একটু নিজের ওপর বিশ্বাস, একটু ভগবানের ওপরে বিশ্বাস, তাতে দাঁত চেপে মাটিকে ধরে থাকো, ঠিক তুমি দেখবে আলো উনি দেখাবেনই, তুমি বেরোতেই পারবে। আমি যখন পেরেছি তোমরাও পারবে। নিজেকে শেষ করে দিও না, কথায় কথায় সংসার ভেঙে দিও না। বাপের বাড়ি চলে আসা, সংসার ভেঙে বাচ্চাকে নিয়ে আলাদা রাখা, এগুলো কোনো সলিউশন না। সংসারে থেকে কি করে ছেলে মেয়ে দুজনকেই বলছে, চরম ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে লাইফে। তুমি একা তো বাঁচতে পারবে না, তোমার বন্ধু বান্ধব সবার সঙ্গে থাকতে হবে, সেখানেও অ্যাডজাস্ট করতে হবে, সেখানেও কম্প্রোমাইজ করতে হবে। দুদিন ছিলাম না, অনেক কিছু দেখলাম, দুদিন ছিলাম না, অনেক কিছু বুঝলাম, ভাবলাম। আমি বুঝতে পারছি আমরা কতটা ইন্টারনেটের ওপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি, কতটা মোবাইল ফোনের ওপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। একটা মুহূর্ত ছেড়ে আমাদের মোবাইল আমরা থাকতে পারছি না। লাইফটাকে মানে
পুরোটাই একটা টেকনোলজির ওপরে আমরা ছেড়ে দিয়েছি। এআই এসে গেছে, আমাদের ভাবনা চিন্তা সব এখন এআই করবে। সব কিছুই খুব সাময়িক। এই যে ইউটিউব করি, যে শোনে ব্লগ বানাচ্ছি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে কত টাকা রোজগার করছো, টাকা আসছে অ্যাকাউন্টে। আমি কী করে বলি, ইটস নট সো ইজি। ইউটিউবে ব্লগ বানানো খুব টাফ। রেগুলার কন্টেন্ট জোগাড় করো, ভয়েস ওভার করো, ভিডিও করো, তোমার ভিউয়ার্স বাড়ছে না, তোমার ওয়াচ টাইম বাড়ছে না, তোমার সাবস্ক্রাইবার বাড়ছে, কত কিছুর পরে একটা টাকা আসে। ইউটিউব টাকা আর্ন করবে, তারপর না তোমাকে দেবে। দেখো ওখানেও শীত হয়েছে, সবাই প্রথমেই ভাবছে কিছু রোজগার করার ধান্দায়। এই যে জিনিসগুলো কেমন চেঞ্জ হয়ে যাচ্ছি আমরা সবাই, ভীষণ মেকানিক্যাল, আর্টিফিশিয়াল, ওই টেকনোলজি ডিপেন্ডেন্ট, সব কিছুতেই, আমাদের সব ব্যাপারেই। 5টা বন্ধু মিলে আড্ডা মারতে বসে সবাই কিন্তু মোবাইলে কিছু দেখছে, কথা বলে যাচ্ছে, নাহলে ছবি তুলছি। মোবাইল সবসময় হোয়াটসঅ্যাপ নাহলে ফেসবুক না ইনস্টা, কিছু না কিছু একটা দেখতে থাকছে। ভেবে দেখো তোমরা, ধৈর্য হচ্ছে তোমার মেন ওয়েপেন। আমাদের প্রচুর ধৈর্যের দরকার। গিভ আপ করবো না, তাতে দাঁত চেপে আমরা লড়বো। উইল ফাইট অ্যান্ড উই উইল উইন। যে কোনো জায়গাতে, যে কোনো ইস্যুতে। আজ হবে না কাল করবো, কাল হবে না পরশু করবো, মনে রাখতে হবে আমি করবই। শাহরুখ খান কোথা থেকে কোথায় উঠেছে, অমিতাভ বচ্চন কোথা থেকে কোথায় উঠেছে, সিএম আমাদের কোথা থেকে কোথায় উঠেছে। তাহলে কেন আমরা পারবো না? নিশ্চয়ই পারবো। নিজের সংসারের জন্য তো করতেই হবে। আমি তো জান লড়িয়ে দিয়েছিলাম আমার সংসার বাঁচাবার জন্যে। জান লড়িয়ে দিয়েছিলাম, বাঁচেনি। ঈশ্বর ভেবেছে এর থেকে বেটার কিছু আমার লাইফে দরকার, ওর জন্যও কিছু ভেবে রেখেছিল। মরে তো যায়নি, সারভাইভ তো করেছি, বেঁচে আছি, ভালো আছি। সবাই ভালো থাকবে, মরে যাব না, মরে যেও না। মা বাবা এত সুন্দর একটা পৃথিবীতে তোমাকে জন্ম দিয়েছে, মরে যাবে কেন? সবাই ভালো থাকবে। চলো, 2-3 বাদে এসে ভাবলাম ভিডিও না দেখে তোমাদের সঙ্গে একটু গল্প করি। তোমরাও তোমাদের লাইফ সম্পর্কে আমাকে বলো কেমন। ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমাকে উৎসাহ দিও। চলো, টাটা।